সবাইকে স্বাগত জানাচ্ছি করোনা সংলাপে। সঙ্গে আছি আমি নীলিমা জামান কথা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে করোনাকালে কেমন কাটছে শিক্ষকদের দিন। তো দেশে বর্তমানে সরকারি সুবিধা প্রাপ্তির দিক থেকে তিন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখতে পাই। এক হচ্ছে শতভাগ সরকারি, দুই নাম্বার হচ্ছে আংশিক সরকারি যেটাকে আমরা বলে থাকি এমপিওভুক্ত, এবং তিন নাম্বার হচ্ছে প্রাইভেট বা শতভাগ বেসরকারি। তো আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য তিনজন অতিথি অনলাইনে যুক্ত হয়েছেন। তাদের সঙ্গে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন আমাদের সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AHM মোস্তাফিজুর রহমান। আরও আছেন আমাদের সঙ্গে নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম মাহমুদুন নবী ডলার, এবং আরও আছেন আমাদের সঙ্গে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি তপন মণ্ডল। নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা হবে। এর আগে দেখে আসি আমরা ছোট্ট একটি প্রতিবেদন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের তাণ্ডব কমার কোনো লক্ষণ এখনো নেই। নতুন ভয়াবহ একটা পর্যায়ে ঢুকছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে 1 মিলিয়ন বা 10 লাখ রোগী শনাক্ত হতে সময় লেগেছে 3 মাস, কিন্তু শেষ 10 লাখ রোগী মাত্র 8 দিনে শনাক্ত হয়েছে। দক্ষিণ এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্য আমেরিকা এবং আফ্রিকার বেশ কিছু দেশে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। যুক্তরাষ্ট্রে শনাক্ত ও মৃতের সংখ্যার দিক থেকে এগিয়ে থেকেও এখনও নতুন রোগী শনাক্ত হচ্ছে বেশি। কিছু রাজ্যে লকডাউন শিথিল করার পর রোগী শনাক্তের হার বেড়েছে। ব্রাজিলে 10 লাখ রোগী ছাড়িয়ে গেছে। সেখানে হু করে বাড়ছে কোভিড-19 আক্রান্ত রোগী। জুন মাসের এই সময়টায় ব্রাজিল, মেক্সিকো, ভারত ও লাতিন আমেরিকায় রোগী বেড়েছে। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 6,41,000-এর বেশি, মৃত্যু ছাড়িয়েছে 9,000। অন্যদিকে পাশের দেশ ভারতেও আক্রান্তের সংখ্যা 5,67,000। তালিকায় এখনও চতুর্থ স্থানে থাকা ভারতে মৃত্যুর সংখ্যা প্রায় 17,000। পাকিস্তানেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, অনেক দেশে করোনা পরীক্ষা ঠিকমতো না হওয়ায় আক্রান্ত রোগীর আসল সংখ্যা কয়েক গুণ বেশি হবে। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম প্রতিবেদনটি, এখন আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমেই আমি আসতে চাইবো অধ্যাপক ডক্টর AHM মোস্তাফিজুর রহমান স্যারের কাছে। তো আমরা যতটুকু জানি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ 6 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। তো এই বন্ধের কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যেটাকে আমরা HSC বলি, তো এটা নিয়েও তো একটা অনিশ্চয়তা বাড়লো। তো একাডেমিক ক্যালেন্ডার থেকে কি আমরা একটি বছর হারিয়ে ফেলছি, বা সেশনের ব্যাপারটি নিয়ে পরবর্তীতে কি ধরনের পরিকল্পনা রয়েছে আমাদের যদি একটু বলতেন। সবাইকে মুজিব বর্ষের শুভেচ্ছা। আমার খুব ভালো লাগছে গাজী টেলিভিশন চমৎকার এমন একটা আয়োজন করেছে করোনাকালে শিক্ষা ভাবনা নিয়ে। সো গাজী টেলিভিশনের উদ্যোক্তা যারা আজকের এই আয়োজন করেছেন তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, মুজিব বর্ষে আমার সালাম জানাই। আপনি আমাকে বলেছেন যে একটা সেশন কি সংকটের মুখে পড়ছে কিনা। জি, আমি মনে করি যে নাথিং ইজ সার্টেন, যে দিনগুলো আমাদের সামনে আসছে খুব নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না কোনো বিষয়ে। 6 আগস্ট পর্যন্ত একটা ঘোষণা দেওয়া হয়েছে সরকারিভাবে। আমি জানি না, বাট আমার মনে হয় এটা এক্সটেন্ডেড হতে পারে, এই ছুটিটাও বাড়ানো হতে পারে, এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য ঝুঁকিটা আরো বেশি। সরকারি অফিস আদালত, ইউনিভার্সিটি এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান অফিসগুলো সীমিত আকার হলেও চলছে, বাট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেহেতু লেখাপড়ার ব্যাপার আছে, ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের ক্লাস করার ব্যাপার আছে, তাহলে সেখানে তো বিশাল একটা জমায়েত, এটা অন্যরকম একটা সিচুয়েশন। কোভিড-19 যে প্রোটেকশনের যে ব্যবস্থা, স্বাস্থ্যবিধি আমাদের বাংলাদেশ সরকার, গোটা পৃথিবী এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে মানে অনুমোদন দিয়েছে, যেসব ভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছে বিশ্বের মানুষদেরকে এই করোনা আক্রান্ত থেকে সুরক্ষার জন্য, সেই সুরক্ষাটা দেওয়া সম্ভব হবে না শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে শিক্ষার্থীদের। কাজেই এত বড় ঝুঁকিপূর্ণ একটা বিষয়ে আমি মনে করি না আমার বাংলাদেশ সরকার যাবেন বা শিক্ষা মন্ত্রণালয় এই ধরনের কোনো ঝুঁকি। আমি মনে করি যে আমরা একটা বিশাল ঝুঁকির মুখে এখনো আছি। 6 আগস্ট না আসা পর্যন্ত, অথবা করোনার সংক্রমণ এটা কিভাবে কমে যাচ্ছে এবং কতটা কম ঝুঁকিপূর্ণ
বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আগমন এটা নিশ্চিত আমরা করতে পারবো কিনা, ক্লাস করার বিষয়টা নিশ্চিত করতে পারবো কিনা, এই বিষয়গুলোর উপরে, এবং পরীক্ষা নেওয়ার মতো যে একটা ঝুঁকিপূর্ণ কাজ এই করোনা সংক্রমণ কালে সেটা আমরা নিতে পারবো কিনা, এটা অনেক চিন্তার বিষয় আছে। কাজেই এটা আমি নিশ্চিত করে বলতে পারি না, এবং বাংলাদেশ সরকার ইভেন বলতে পারবেন না যে আদৌ এইচএসসি পরীক্ষাটা দেরিতে বিলম্বে হলেও কখন হবে হবে এটা বলা যাচ্ছে না। আমরা গোটা জাতি এই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে বিশেষ করে বেশি অনিশ্চয়তার মধ্যে আছে। এটা খুব দুঃখজনক আমাদের জন্য। দেখেন, আমাদের ইন্ডাস্ট্রি চলছে সীমিত আকারে, অফিস আদালত চলছে সীমিত আকারে। আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আমি কিন্তু অফিস করছি বাসা থেকে, এবং আমার অফিসের অনেক অফিসার আসছেন, কাজ করছেন, কিন্তু দেখেন ক্লাসরুমে পাঠদান কিন্তু সম্ভব হচ্ছে না। আমার ছাত্রছাত্রীকে নিয়ে প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোনো পর্যায়ে কোন রকম ক্লাস দেওয়া, পরীক্ষা নেওয়া কিন্তু সম্ভব হচ্ছে না। কাজে এইচএসসির মতো একটা ব্যাপক বিশাল পাবলিক এক্সাম ইম্পর্টেন্ট, তাই না বলেন? সেই পরীক্ষাটা আমরা কিভাবে নেব, এবং আমরা কিভাবে বলতে পারি আজকে এই মুহূর্তে যখন ক্রমাগত বাড়ছে না, ক্রমাগত বাড়ছে কিন্তু, তো আমরা কিছু বলতে পারি না। আমরা আসলে একটা অনিশ্চয়তার আমি মধ্যে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি। বাংলাদেশে সাধারণত বিশ্ববিদ্যালয়ে নতুন সেশনে ভর্তি কার্যক্রম শুরু হয় সেপ্টেম্বর মাস নাগাদ, কিন্তু এই বছর তো সেটা কবে হবে, এবং শুধু ভর্তি নয়, আমাদের গ্র্যাজুয়েশন কার্যক্রমও তো প্রলম্বিত হবে। তো এই ব্যাপারে আপনার মতামত কি? আমাদের তো একটা সংগঠন সংস্থা আছে, জি। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা সংস্থা, আপনারা জানেন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে সিদ্ধান্তগুলো আসে। কিছুদিন আগে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের সম্মানিত যিনি চেয়ারম্যান, তিনি আমাদের সাথে ওয়েবিনার করেছিল, একটা আমরা সেমিনার করেছি ওয়েবে, অনলাইনে। তো সেখানে আমরা যে বিষয়টা বেরিয়ে এসছে সেটা হচ্ছে যে অনলাইন লার্নিং প্রক্রিয়া শুরু করা যেতে পারে যদি এটা দীর্ঘস্থায়ী হয়, আমাদের সামনে বিকল্প থাকবে না। বাট এটা ডিপেন্ড করবে যে আমরা বা সরকার শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ, হাই স্কুল, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে ছেলে মেয়েদের, শিক্ষার্থীদের কাছে ল্যাপটপ অথবা স্মার্টফোন এবং মানে কনস্ট্যান্ট নেটওয়ার্ক এবং কনস্ট্যান্ট যে পাওয়ার সাপ্লাই, এইসব ব্যাপারে এনশিওর করতে হবে, করার একটা ব্যাপার থাকবে। তাহলে শুধুমাত্র স্মুথলি ক্লাস নেওয়ার ব্যাপার এনশিওর করা যাবে। আর পরীক্ষাটা তো ডিফিকাল্ট, পরীক্ষা তো এই সময় দেওয়া যাবে। ক্লাস নেওয়ার ব্যাপারটা এটা এরকম ভাবা যেতে পারে যদি দীর্ঘস্থায়ী হয়। তো আমি একটা সাধারণ হিসাবের কথা যদি বলি 2 মিনিটে, সেটা হচ্ছে এটা জুন মাস শেষ হয়ে গেল, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। আমি যদি খুব আশাবাদী হই যে সেপ্টেম্বরের দিকে আমরা পরীক্ষাটা নিতে পারছি, তাহলেও সম্ভব আমরা সেশন ঠিক রাখতে পারবো। কিভাবে? ধরলাম যে 2 মাস বা 1.5 মাসে আমরা পরীক্ষাটা শেষ করলাম, নভেম্বরের দিকে পরীক্ষা শেষ করলাম, ডিসেম্বর, জানুয়ারি, 2 মাসে আমাদের তাহলে রেজাল্টটা ইস্যু করতে হবে, দিতে হবে। আমরা তাহলে আমাদের নেক্সট সেশন ইউনিভার্সিটিগুলোতে আমরা মার্চে শুরু করতে পারি, এবং এটা কঠিন হবে না, একটু একটু কষ্ট হবে আমাদের, কিন্তু আমরা কভার করতে পারবো। আমাদের আমরা গত বছরগুলোতে আমরা আমাদের ক্লাস শুরু করেছি ইউনিভার্সিটিতে 1 জানুয়ারি থেকে, কখনো 1 ফেব্রুয়ারি থেকে। তো আমরা সেক্ষেত্রে এটা আমরা কভার করতে পারবো, আমি আশাবাদী, প্রোভাইডেড যে আল্লাহ যদি সহায় হন, যদি আমরা এরকম হই যে করাল গ্রাস থেকে আমরা ক্রমাগত ভাবে উত্তরণের দিকে যাচ্ছি, এবং সেপ্টেম্বরের দিকে পরিস্থিতি এতটা ভালো হলো যে আমরা পরীক্ষা দিতে পারছি, তাহলে এটা সম্ভব। আমরা একটা সেশন পিছিয়ে করবো না, আমাদের হয়তো একটু কষ্ট হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন চলে যাব বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি তপন মণ্ডলের কাছে। আমি আপনার কাছে জানতে চাইবো যে আগামী নভেম্বরে নির্ধারিত পঞ্চম ও অষ্টম শ্রেণীর 2টি সমাপনী পরীক্ষার ব্যাপারে, ক্লাস হচ্ছে না, হঠাৎ করে পরীক্ষাও নেই, আপনার কি মতামত এই ব্যাপারে? আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষাটাই গুরুত্বপূর্ণ। এখন সমাপনী পরীক্ষাটা যেহেতু সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যালয় বন্ধ ঘোষণা করা আছে, এটা যেহেতু শতভাগ সরকারি বিদ্যালয়, সরকারের সিদ্ধান্তের উপরে নির্ভর করে। তবে আমরা আমাদের লেখাপড়া, তাদের যে পরীক্ষার প্রস্তুতিটা আমরা একটু বিভিন্ন উপায় অবলম্বন করে আমরা চালু রেখেছি। আমার গ্রাম অঞ্চলের স্কুলে যদিও সব স্কুলে আমাদের ইন্টারনেট সুবিধা নাই, তারপরেও আমরা কাজ করছি। আমরা ফোনের মেসেজে আমরা আমার শিক্ষার্থীদেরকে একটা রুটিন দেই যে আমরা যে কজন শিক্ষক আছি আমরা ছাত্র অনুপাতে, ক্লাস অনুপাতে ভাগ করে দেই। প্রতিদিন আমার একজন শিক্ষক 25 থেকে 30 জন শিক্ষার্থীর সঙ্গে
ফোনে কথা বলবে, তার অভিভাবকের সাথে কথা বলবে, এবং তাকে যে রুটিনটা দেওয়া আছে, এই নির্ধারিত যে পাঠটা ছিল সে পড়েছে কিনা এটা তাকে আমরা খোঁজ খবর নেই। তাতে করে দেখা যায় আমরা যখন ফোনে কথা বলি আমাদের শিক্ষার্থীরা খুবই আনন্দ পায়, অভিভাবকরা দায়িত্বশীল হয় এবং তারা পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে। আমরা সময় সুযোগ বুঝে মাঝে মধ্যে নিরাপত্তা বজায় রেখে, ব্যক্তিগত সুরক্ষা রেখেই আমরা খোঁজ খবর নিচ্ছি, যেহেতু মাঝে মধ্যে স্কুলে প্রশাসনের কাছে যেতে হচ্ছে। আমরা আশাবাদী যে আমাদের ছেলে মেয়েদের আমরা যেভাবে অনলাইনে প্রস্তুত করছি, বিশেষ করে আমাদের সচিব মহোদয় অত্যন্ত দেখভাল করছেন আমাদের সার্বক্ষণিকভাবে। সেই হিসাবে আমরা সমাপনী পরীক্ষা যদি ডিসেম্বরে বা জানুয়ারিতে যে হয়, করোনা পরিস্থিতি ভালো হলে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে, এটাতে আমরা। তপন মণ্ডল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন চলে যাব নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম মাহমুদ নবী ডলার স্যারের কাছে। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাবো যে করোনা অস্থিরতার কারণে মাত্র একদিনের নোটিশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। তো করোনার ভয়াবহতার মধ্যে স্কুলের পাশাপাশি বন্ধ হয়ে যায় টিউশনি, কোচিং সেন্টার। তো নিরুপায় শিক্ষকদের হাত পাততে পারে না বলে তারা তালিকাভুক্ত হতে পারেনি। তো তারা প্রধানমন্ত্রীর 2500 টাকা সহযোগিতা থেকেও বঞ্চিত। তো অনেক স্কুল বন্ধের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে সম্মানীয়। তো আজকের এই দিনে নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সবচেয়ে বেশি অসহায়তার মধ্যে অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছেন। তো আপনার কি মতামত এই ব্যাপারে? আপা, আপনারা জানেন যে আসলে এই নন এমপিও আপনি যাদের কথা বললেন, আমি যাদের নেতৃত্বে দিয়ে থাকি, এরকম প্রতিষ্ঠান ছিল 5242টার মতো সারা বাংলাদেশে, যেখানে প্রায় লক্ষাধিক শিক্ষক কর্মচারী কর্মরত ছিল। তারা দীর্ঘদিন মানবতা জীবনযাপন করতেছে। তারা এই চাকরি যোগদানের পর থেকে তারা কোনো বেতন ভাতা পায় না। তারা স্বীকৃতি পেয়েছে কিন্তু এমপিও পায়নি। এমপিও তো মান্থলি পেমেন্ট অর্ডার। এ বিষয়ে আমরা বহুবার এই মানবিক আবেদন নিয়ে রাজপথে গিয়েছি, আপনারা দেখেছেন। সেক্ষেত্রে আমরা আমাদের যে মানবিক আবেদন এটা সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি, যার ফলশ্রুতিতে আপনারা জানেন প্রায় 2715টির মতো শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে এমপিভুক্ত হয়েছে। এর বাইরেও কিন্তু এখনো প্রায় 5000 অধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়ে গেছে যেগুলো এমপিওর বাইরে, এবং এখানে এখনো 80,000-এর বেশি শিক্ষক কর্মচারী আছেন যারা অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। তারপরে এই যে করোনাকালীন সময়, এই করোনাকালীন সময় এসে তো আসলে আরো মরার পর যে খাড়ার ঘা, যেটা আমরা বলে থাকি, যে তারা ইতিপূর্বে হয়তো জীবন ধারণের জন্য ন্যূনতম শিক্ষকতার পেশার পাশাপাশি ছোটখাটো কিছু করতো, যেমন আমরা যেটা বলি টিউশনি বা কোচিং সহ নানাবিধ ছোটখাটো কর্মে পার্ট টাইম জব হিসেবে তারা করে তাদের পরিবার পরিজনের যে ন্যূনতম চাহিদাকে মেটানোর চেষ্টা করতো। কিন্তু আসলে এই সময় এসে কিন্তু সে পথটা রুদ্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ তারা অত্যন্ত সংকটময় পরিস্থিতির মধ্যে পড়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে এই মানে এই যে অভাব অনাটন, এবং তারা অনেক ক্ষেত্রে দেনা হয়ে সেই দেনা শোধ করতে না পেরে অনেক শিক্ষক কর্মচারী কিন্তু আত্মাহুতির মতো যে মহাপাপ, এই পাপের পথ বেছে নিচ্ছে। আমি গতকাল তো আমার উত্তরবঙ্গের একজন শিক্ষক কিন্তু আত্মাহুতি দিয়েছেন। এটা খুব মানে অভাবের তাড়নায়, বেতন ভাতা না পাওয়ার কারণে, পারিবারিক লাঞ্ছনার কারণে। পাশাপাশি আমাদের অনেক শিক্ষক কর্মচারীরা এখন মানে কোন খেয়ে না খেয়ে জীবন ধারণ করছে, বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চল থেকে এসে শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, নন এমপি প্রতিষ্ঠানে। তো তাদের অবস্থা আরো ভয়াবহ। তারা পাচ্ছে না তাদের বাড়ি ভাড়া দিতে, না পাচ্ছে তাদের পরিবার পরিজনের ন্যূনতম চাহিদা মেটাতে। তো তারা অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। ফলশ্রুতিতে কিন্তু অনেক শিক্ষক কর্মচারী কিন্তু ইতিমধ্যে পেশা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। এটা আসলে আপনারা জানেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রায় 96 থেকে 97% কিন্তু বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত, আর 3 থেকে 4% হয়তো সরকারি ব্যবস্থায় পরিচালিত। তো এই ক্ষেত্রে এই অসহায় শিক্ষকদের যদি এই যে মানবিক বিপর্যয়, এই বিপর্যয় থেকে যদি তাদেরকে পরিত্রাণ না দেওয়া হয়, যদি নন এমপি প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্তের আওতায় এনে যদি তাদেরকে পৃষ্ঠপোষকতা না দেওয়া হয়, সেক্ষেত্রে সমগ্র শিক্ষা ব্যবস্থা ভবিষ্যতে ঝুঁকির মধ্যে পড়ে। ইতিমধ্যে অলরেডি আমরা করোনাকালীন কারণে, যেটা আমাদের ভিসি স্যার এবং আমাদের প্রাইমারি যিনি সভাপতি উনি তপন দাদা, উনি কথা বলছিলেন যে এই করোনাকালীন সময়ে শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেক ঝুঁকির মধ্যে চলে গিয়েছে ইতিমধ্যে, যে আমরা পারছি না সঠিক সময়ে আমাদের যে পরীক্ষা, এইচএসসি যে পরীক্ষাটা ছিল, এটা কিন্তু শিক্ষা জীবনে একটা খুব টার্নিং পয়েন্ট। সেই টার্নিং পয়েন্টটা কিন্তু একটা ঝুঁকির মধ্যে চলে গিয়েছে। কবে এই পরীক্ষা হবে, কবে এই ছেলে মেয়েরা পাস করবে, কবে তারা তাদের পরবর্তী যে জীবনের যে পথ, সে পথ বেছে দিবে, এটা নিয়ে কিন্তু সারা জাতি আজকে চিন্তিত। তো
তো পাশাপাশি সমস্ত শিক্ষা ব্যবস্থা কিন্তু একটা সীমিত অবস্থায় চলে এসেছে। তো আমরা আশা করব আমাদের এই শিক্ষকদের শিক্ষা ব্যবস্থাকে যদি গতিশীল করতে হয়, যদি মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে হয়, অবশ্যই এই শিক্ষকদের যে মানবিক জীবনযাপন করছে এই বিষয়ে অবশ্যই কোনো সিদ্ধান্তে আসতে হবে। ডলার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন চলে যাব ভিসি স্যারের কাছে। তো আপনার কাছে জানতে চাইবো যে অনলাইনের মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা চলছে এটা কতটুকু যুক্তিসঙ্গত। তো এই বিষয়ে আমরা জানবো, এর আগে নিয়ে আসছি ছোট্ট একটা বিরতি। ফিরে এলাম বিরতির পর। চলে যাচ্ছে এখন ভিসি স্যারের কাছে, অধ্যাপক ডক্টর এইচ এম মোস্তাফিজুর রহমান স্যারের কাছে। তো আমি আপনার কাছে জানতে চাবো যে কখনো ফেসবুক লাইভ বা জুম ব্যবহার করে শিক্ষকরা তাদের ক্লাস নিচ্ছেন। তো গ্রামাঞ্চলের স্কুলগুলোতে আসলে ইন্টারনেট বা অনলাইন ভিত্তিক শিক্ষাদান তো সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে প্রান্তিক অঞ্চলের ছাত্রছাত্রীরা কি একটু পিছিয়ে পড়ছে? এই ব্যাপারে আপনার মতামত কি? প্রাইমারি স্কুল থেকে শুরু করে আমি জেনেছি যে অনলাইন লার্নিং বা বলেন, এডুকেশন বলেন, টিচিং বলেন, ক্লাস এটা চলছে সীমিতভাবে। এবং আমাদের সংকট তো একটাই, সেটা হচ্ছে কি জানেন, যে আমাদের এখনো তো গ্রাম প্রধান আমরা। এবং আমি যতটুকু জানি বাংলাদেশ সরকারের একটা বিরাট সাফল্য যে মাত্র 6 থেকে 7% এলাকা বাংলাদেশের এখন বিদ্যুতের আওতা বহির্ভূত। এটা একটা বিরাট সাফল্য আমাদের জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এটা বিশাল একটা কাজ করেছেন তিনি এবং করেই চলেছেন, আপনারা জানেন। কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই এবং নেটওয়ার্কের যে বিষয়টা, ওটা তো খুব ইম্পর্টেন্ট। যদি অনলাইন লার্নিং প্রসেসটা আমি নিরবিচ্ছিন্নভাবে আমরা যদি অধিকাংশ কেন সকল শিক্ষার্থীর কাছে তো পৌঁছতে হবে, আমাদের এনশিওর করতে হবে, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আমি বিশ্ববিদ্যালয়ে একটা কথা বলি আপনাকে, আমার বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষক অনলাইন ক্লাস দিচ্ছেন, এই লার্নিং প্রসেস অব্যাহত রেখেছেন, কিন্তু ওনারা আমাকে রিপোর্ট করেছেন কি যে 60 to 70% শিক্ষার্থী অ্যাটেন্ড করতে পারছেন। 30% তার চেয়ে বেশি রিমোট ভিলেজে, চর এলাকার, অনেক দুর্গম এলাকার, তারা নেটওয়ার্কের জন্য স্মার্টফোন কারো নেই, কারো আর্থিক সঙ্গতি নেই, মেগাবাইট কিনতে হয়, সে পয়সা নেই, এবং ল্যাপটপ নেই, এসব বিভিন্ন কারণে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেমটা। এটার জন্য এটা সম্ভব হচ্ছে না। তাহলে আমরা কি অর্থটা কি দাঁড়াচ্ছে? আমি যদি বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে শুরু করে একদম প্রাথমিক স্কুল পর্যন্ত যদি বলি, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে যে আমাদের গ্রাম প্রধান দেশ এখনো, সেই গ্রামে আমরা শহরের মতো এই বিষয়টাকে এনশিওর এখনো করতে পারি না। অনলাইন শিক্ষা ব্যবস্থার জন্য একটা অ্যাপস তৈরির কোনো পরিকল্পনা আছে নাকি, যেটা জি, হচ্ছে বাইরের অন্যান্য দেশগুলা করছে এখন? আমাদের বাংলাদেশ সরকারের আহ শিক্ষা মন্ত্রণালয় জি। আমাদেরকে ইউজিসি, ইউনিভার্সিটি গাইডেন্স কমিশন আশ্বস্ত করেছেন যে তারা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়ে কথা বলবেন, এবং শিক্ষা মন্ত্রণালয় অনেক কাজ করছেন এই ব্যাপারে, যাতে করে বিশেষ অ্যাপস ডেভেলপ করে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে একদম উচ্চতর ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করার অন্যান্য বিদেশের মতো আমাদের দেশেও আমরা যেন করতে পারি, তার একটা চিন্তা ভাবনা তারা করছেন। আমার মনে হয় অনেকটা পথ ওনারা এগিয়েছেন। আশা করি আমরা সফল হতে পারি। তবে ওইটা নির্ভর করবে, হ্যাঁ, টেকনোলজি, এটা নির্ভর করে যে কত পার্সেন্টটা ছেলে মেয়ের কাছে আমরা যাবতীয় লজিস্টিক্স গুলো পৌঁছে দিতে পারবো। আর একটা বিষয় ভাবতে হবে প্লিজ, সেটা হচ্ছে যতই আমরা অনলাইন লার্নিং এর কথা বলি বা টিচিং এর কথা বলি না কেন, ক্লাসের কথা বলি না কেন, ভাবতে হবে ক্লাসরুম লার্নিং বা টিচিং এর কোনো বিকল্প নেই ফর ইফেক্টিভ এডুকেশন, না? ফলপ্রসূ শিক্ষা দানের জন্য, শিক্ষার্থীকে পৌঁছানোর জন্য, এবং অনলাইন শিক্ষা এটা একটা বিকল্প ব্যবস্থা হতে পারে, সাময়িক ব্যবস্থা হতে পারে, অল্টারনেটিভ একটা ব্যবস্থা হতে পারে, এডিশনাল একটা ব্যবস্থা হতে পারে, কিন্তু এটা চলমান একটা প্রক্রিয়া হতে পারে না যদি সুন্দরভাবে আমি আমার একটা শিক্ষিত জাতি করতে চাই। কোনো কালেই না এই টেকনোলজি, পৃথিবীর টেকনোলজি, সভ্যতা যতই অগ্রসরমান হোক না কেন, যত দূর পৌঁছাক না কেন, ক্লাসরুম এডুকেশন, ক্লাসরুম লার্নিং যে প্রক্রিয়া, এটার আবেদন, এটা এটার যে স্বীকৃত আবেদন, এটা সারা জীবন থাকবে, সারা জীবন থাকতেই হবে। জি, আমরা অনেকটা আশাবাদী। ধন্যবাদ আপনাকে। এখন আমি চলে যাব তপন মণ্ডলের কাছে।
জি, আপনার কাছে জানতে চাইবো যে অনেকদিন যেহেতু শিক্ষার্থীরা শিক্ষা থেকে দূরে আছে, তো 30% মতো শিক্ষার্থী ঝরে যাবার সম্ভাবনা তৈরি হয়েছে। তো তাদেরকে আবার শিক্ষায় আনার জন্য শিক্ষকরা কি ধরনের পরিকল্পনা নিয়েছে, বা তাদেরকে কি শিক্ষাতে আনা কি একটু কঠিনতম কাজ হয়ে যাবে? আসলে এই বিষয়টিতেই আমরা চিন্তিত। জি। আমরা বাংলাদেশের 3.5 লক্ষ শিক্ষক প্রাথমিক শিক্ষার দায়িত্বে নিয়োজিত। আমাদের একটাই চিন্তা, আমরা তাদেরকে হাতে কলমে শিখাই, নাচ গান করে শিখাই, খেলাধুলার মাধ্যমে শিখাই, অভিনয়ের মাধ্যমে শিখাই, বিভিন্ন আনন্দদায়ক কর্মসূচির মাধ্যমে শিখাই, কোলে করে শিখাই, হাতে করে শিখাই। আর আজকে আমরা কি করছি? স্যার যেমন বলেছেন যে সর্বশেষ একটা মানুষ মারা যাওয়ার আগে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় অথবা আইসিইউতে নেওয়া হয়। এই অনলাইন শিক্ষা ব্যবস্থাটা আমাদের কাছে, বিশেষ করে আমাদের প্রাথমিক সেক্টরে, তেমনি একটা বিষয়। আমাদের একটা স্কুলে যদি 300 বাচ্চা থাকে, তাতে 300 রকমের মানসিকতা থাকে। প্রত্যেককে স্পেশালি আমাদেরকে টেক কেয়ার করতে হয়। তো সেখানে আমরা অনলাইনে একটা সিস্টেমে কতটা শিখাতে সক্ষম হব, কতটুকু ফলপ্রসূ হবে, এটা খুবই সন্দিহান। হয়তোবা 10% বা 20% ফলপ্রসূ হবে। কারণ আমরা গ্রাম অঞ্চলে চাকরি করি, গ্রাম অঞ্চলে যারা শিক্ষার্থী তারা একটু দুর্দান্ত হয়, তারা স্কুল মুখী এখন যেহেতু হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী কার্যক্রমে বৃত্তি, তাছাড়া বিভিন্ন আনন্দদায়ক খেলার জন্য তারা স্কুল গোয়িং। বাট এখন আমাদের যে স্কুলের চেহারাটা দেখলে সত্যি মনে পড়ে যায় যে রবীন্দ্রনাথের যে কথাটা আছে, যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তপনদা, আমি আমাদের আলোচনায় আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে গার্ডিয়ানরা, তারা তো ততটা দেখা যাচ্ছে যে সচ্ছল না, বা তারা তারা এখনো নিজেরাই দিনে আনে দিনে খাচ্ছে এরকম অবস্থায়, বা তারাই কি আগ্রহ হারিয়ে ফেলছে এ ব্যাপারে? যেহেতু স্কুল এখন একেবারেই বন্ধ, মাঠ ঘাসে পরিপূর্ণ, তারা খেলতেও আসে না মাঠে। তাদের স্কুলের যে ইন্টারেস্ট ছিল, স্কুল যেটা তাদের কাছে আনন্দের একটা জায়গা ছিল, দিনের সময় পার করার, খেলা করার একটা চমৎকার জায়গা, এখন স্কুলগুলো আপনারা জানেন খেলাধুলার সরঞ্জামে পরিপূর্ণ, শিক্ষকরা খেলাধুলার মাধ্যমে শিখায়। তারা হতাশ, শিক্ষার্থীরা হয়তো বা বিমুখ হবে, কিন্তু অভিভাবকদের সাথে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এত একটা নিবিড় সম্পর্ক, মায়েদের সাথে এত নিবিড় সম্পর্ক। আমরা আমাদের শিক্ষার্থীদের শেখানোর পাশাপাশি আমরা মা সমাবেশ করে, অভিভাবক সমাবেশ করে আমরা অভিভাবকদের সাথে একটা চমৎকার সম্পর্ক আমরা তৈরি করি। আমাদের অভিভাবকেরা এখন বসে থাকে যে আমার স্যার কখন একটা ফোন দিবে, কখন একটু কথা বলবে। আমরা কিন্তু যদিও ওই গ্রামের বাসিন্দা অনেক শিক্ষক আমার না, আমরা বাইরে থেকে চাকরি করতে গেলেও আমরা তাদের অত্যন্ত আপনজন। এখন যে পরিবেশ, করোনা আতঙ্কে এবং করোনার যে ভয়াবহতা, আমরা চাই না যে আমাদের এই শিক্ষার জন্য একজন শিক্ষার্থীও করোনা আক্রান্ত হোক। কারণ আপনারা জানেন যে বইয়ের শিক্ষাটাই সবচেয়ে বড় শিক্ষা না, তাদের পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, বাস্তব শিক্ষা, এটা তাদের জীবনে প্রয়োজন আছে। এবং আমরা তাদেরকে, আজকাল সবার হাতে ফোন আছে, মোবাইল ফোন আছে, অ্যান্ড্রয়েড না থাকুক, গরিব মানুষ হলে তার একটা মোবাইল ফোন আছে। তো আমরা সেই মোবাইল ফোনের মাধ্যমে আমরা তাদের সাথে আলোচনা করছি, তাদেরকে প্রেরণা দিচ্ছি, আশা যোগাচ্ছি যে আপনার ছেলেটা কেমন আছে, সে কি বই নিয়ে বসছে, সে কি ঠিক মতো বাড়িতে থাকছে কিনা, বা দল বেঁধে আবার সেই পুকুরে ঝাঁপাতে যাচ্ছে কিনা, বা গোপনে ফুটবল নিয়ে মাঠে চলে যাচ্ছে কিনা, একটু খোঁজ খবর নিচ্ছি। এবং আমরা এমন বলছি, আমাদের যে মায়েরা হয়তো লেখাপড়া জানেন না, আমরা তাদের বলছি আপনি তাকে বসান, সে বই নিয়ে বসবে, আপনি শুধু মাঝে মধ্যে বলবেন বাবা একটু জোরে পড়ো তো, মা একটু জোরে পড়ো তো, কি যেন উচ্চারণটা করলে আপনি হয়তো বোঝেন না, আপনি একটু কথা বলবেন, সে মনে করবে যে আমার বাবা মা সবই বুঝছে। এইভাবে আমরা তাদেরকে সচেতন করে রাখছি। এবং আমরা যদিও স্কুল এলাকায় নাই, কিন্তু প্রতিনিয়ত আমাদের অভিভাবকদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, আমরা মনে করতেছি যে আমরা স্কুলেই আছি। তপনদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন চলে যাব ভিসি স্যার, আমি আপনার কাছে জানতে চাইবো যে আমরা তো অনলাইনে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছিলাম, কিন্তু যারা বর্তমানে শিক্ষার্থী আছে, যারা দেখা যাচ্ছে যে যারা ক্লাস অলরেডি করছিল, বা দেখা যাচ্ছে যে ইএমবিএতে বা এমবিএ স্টুডেন্ট যারা, তাদের দেখা যাচ্ছে যে বয়স চলে যাচ্ছে বা চাকুরির বয়স চলে যাচ্ছে, তো আমরা কি আসলে একটা বছর পিছিয়ে পড়লাম? সরকারের নিজস্ব পরিকল্পনা অবশ্যই আছে, বাট আমি অনুরোধ করব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের মাধ্যমে বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। একটি বছর একটি ছেলে বা মেয়ের জীবন থেকে চলে যাওয়া মানে এটা বিশাল বিশাল ঘটনা, বিশাল একটা ক্ষতির সম্মুখীন সে হবে। সো এক্ষেত্রে সরকার সুবিবেচনার সাথে বিষয়টা দেখবেন। আমাদের প্রাথমিক থেকে শুরু করে একদম উচ্চশিক্ষা বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল পর্যায়ের সকল শিক্ষক শিক্ষার্থী আমাদের একটা মানসিক অবস্থা তৈরি করতে হবে এখন থেকেই, যে আজকের পৃথিবীর সাথে তাল মেলাতে হলে
অনলাইন লার্নিং বলেন, এডুকেশন বলেন, এটা আমাদের আস্তে আস্তে এটার সাথে আমাদেরকে এটাকে অ্যাডাপ্ট করে দিতে হবে, আমাদেরকে এই প্রসেসের মধ্যে আসতে হবে। এটা শুধুমাত্র কোনো ক্রান্তিকালীন সময়ের জন্য নয়, আমাদের টাইম মানে অর্থাৎ যুগোপযোগী করতে হবে, আমাদেরকে আপডেট করতে হবে আমাদের জীবনকে, আমাদের নলেজকে, সবকিছুকে। সো আমাদের সমস্ত অনলাইন যে প্রসেসের যা কিছু নিয়ম কানুন এবং টেকনোলজিক্যাল এক্সপার্টিস এবং নো হাউ সবকিছু, সো আমাদেরকে এগুলো রপ্ত করতে হবে, আস্তে আস্তে জি। আমাদেরকে অ্যাকোমোডেট করতে হবে, অ্যাডাপ্টিভ হতে হবে, এবং এই প্রক্রিয়াগুলো আমাদের জেনে নিতে হবে সবকিছু, যাতে আমরা পৃথিবীর অন্যান্য দেশের মতো তাল মিলিয়ে চলতে পারি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। এখন আমরা চলে যাব গোলাম মাহমুদ নবী ডলারের কাছে। তো আপনার কাছে আমি জানতে চাইবো যে কিন্ডারগার্টেন স্কুল নিয়ে। তো কিন্ডারগার্টেন স্কুল তো সাধারণত কোনো বাড়ি ভাড়া নিয়ে করে থাকা হয়, তো এবং এসব ভাড়া পরিশোধ হয় স্টুডেন্টদের বেতন ভাতা দিয়ে। তো এর ফলে পরিচালকরা না পারছেন ভাড়া দিতে, না পারছেন শিক্ষকদের কোনো সাহায্য করতে। তো এই ব্যাপারে আপনার কাছে কি মনে হয়? এবং আরেকটি বিষয়, যেটা কিন্ডারগার্টেন স্কুল না থাকলে দেখা যেত সরকারকে 40,000 শিক্ষা প্রতিষ্ঠান আরো বেশি তৈরি করতে হতো। তো এই ব্যাপারে আপনার কাছে কি মতামত? যে আপনি যে কথাটা বলেছেন যে কিন্ডারগার্টেন যে স্কুল প্রায় 40,000 মতো শিক্ষা প্রতিষ্ঠান, এটা ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো কিন্তু আহ এই প্রতিষ্ঠানগুলো শহর কেন্দ্রিক বা উপজেলা কেন্দ্রিক, এবং এরা কিন্তু উচ্চ মূল্যের বাড়ি ভাড়া দিয়ে এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়। তো সেই ক্ষেত্রে এদের আয়ের কিন্তু মূল উৎস কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে যে টিউশন ফি বা বেতন যেটা নেওয়া হয় সেটা। তো সেই ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো হয়তো এই সমস্যা যদি, এই করোনাকালীন সমস্যা যদি 1-2 মাস শুধু তাহলে হয়তো overcome করতে পারতো। যেহেতু এই সময়টা খুব দীর্ঘায়িত হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা অত্যন্ত দুরূহ হয়ে উঠেছে। তারা পাচ্ছে না তাদের শিক্ষকদের ন্যূনতম চাহিদা মেটাতে, পাশাপাশি পাচ্ছে না তাদের যে এই প্রতিষ্ঠান পরিচালনা যে ব্যয়, বাড়ি ভাড়া সহ আনুষঙ্গিক যে ব্যয়, সেই ব্যয় নির্ভর করছে। এই ফলশ্রুতিতে কিন্তু এই অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমরা অনেক নিউজে দেখেছি যে এই প্রতিষ্ঠানগুলো অনেক প্রতিষ্ঠাতা বিক্রি করে দেওয়ারও চিন্তা ভাবনা করতেছে। ফলে সরকারের উপর কিন্তু একটা বাড়তি চাপ আসবে যে 40,000 শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে তৈরি করার একটা বিষয় আসবে। এই ক্ষেত্রে আমার মানে আমাদের পক্ষ থেকে একটা থাকবে, সরকারের কাছে, মাননীয় শিক্ষা প্রতিষ্ঠানের কাছে একটা আহ্বান থাকবে যে এদেরকে ন্যূনতম পৃষ্ঠপোষকতা দিয়ে এই যে দুর্যোগকালীন সময়, এই সময় এদেরকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা। ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই কিন্ডারগার্টেন শিক্ষকদের প্রতি নজর দেবেন, এটা নিয়ে আমরা আশাবাদী। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। দর্শক, আমরা এখন দেখে আসব আজকের করোনার সর্বশেষ আপডেট। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 18,863টি। পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 18,426টি নমুনা। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,682 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 19.98% এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,45,483 জন। এ পর্যন্ত শনাক্তের হার 18.98%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,844 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 59,624 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.98%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 64 জন এবং এ পর্যন্ত 1,847 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম আজকের করোনার সর্বশেষ আপডেট। আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন।